সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা, 11টি বেড়ে বাঘ এখন 125। আওয়ামী নেতাদের দখলে নিমগাছি মৎস্য প্রকল্পের বেশিরভাগ পুকুর, ভাগ বাটোয়ারার অভিযোগ। পূজায় কোনো সমস্যা হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, নড়াইলে সম্প্রীতির বন্ধন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বেড়েছে সুন্দরবনে বাঘের সংখ্যা। 2018 সালের তুলনায় চলতি বছরের জরিপে 11টি বাঘ বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সুন্দরবন বাঘ জরিপ 2024-এর ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাঘের ঘনত্ব ও শাবকের সংখ্যাও বেড়েছে। মফিউর রহমানের রিপোর্ট। সুন্দরবনে বাঘের সংখ্যা জানতে নিয়মিত জরিপ পরিচালনা করে সরকার। 2018 সালের জরিপে বাঘ পাওয়া গিয়েছিল 114টি, আর 2024-এ 11টি বাঘ বেড়ে সুন্দরবনে বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 125টিতে। পর্যাপ্ত খাবার ও উপযুক্ত পরিবেশ থাকায় বাঘ বেড়েছে বলেও জানান উপদেষ্টা। বাঘের সংখ্যা বাড়ার কারণগুলো সুনির্দিষ্ট করে বলা হয়েছে যে কিছু কিছু উদ্যোগ নেয়ার কারণে বাঘের সংখ্যা বেড়েছে। এই বাঘ জরিপে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখেলা রেঞ্জে 4টি ব্লকে 605টি গ্রিডে স্বয়ংক্রিয় ক্যামেরা স্থাপন করা হয়। 4 বর্গ কিলোমিটার আয়তনের প্রতিটি গ্রিডে বাঘের গতিপথ, বিচরণ, অবস্থান ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করে সতর্কতার সাথে 2টি ক্যামেরা স্থাপন করা হয়। বাঘের সংখ্যা বাড়ার পাশাপাশি বাঘের ঘনত্ব বেড়েছে। এর মধ্যে খুলনায় বাঘের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে, তবে কমেছে সাতক্ষীরায়। প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে এবং 2015 সালের তুলনায় বাঘের সংখ্যা 17.92% বৃদ্ধি পেয়েছে। ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে তৃতীয় পর্যায়ে বাঘ জরিপ সম্পূর্ণ সরকারি অর্থায়নে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় 2023 সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে 2024 সালের মার্চ মাসে শেষ হয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কুমিল্লার পাহাড়পুর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহতের বড় ভাই জানান, কুমিল্লা গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিপি ক্যাম্পের পাশে পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করে। পরে বিএসএফ ভারতীয় অ্যাম্বুলেন্সে কামালের মৃতদেহ নিয়ে যায়। কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবির অধিনায়ক ইফতেখার হোসেন জানান, ভারতীয় সীমান্তের ভেতরে যাওয়ায় বিএসএফের গুলিতে কামাল নিহত হয়েছে। মরদেহ ফেরতের বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করায় এবার ঝালকাঠি উপজেলা পরিষদের 60 মুদ্রাক্ষরিক এস.এম. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সোমবার রাতেই তাকে বরখাস্ত করে আদেশ জারি করা হয় বলেও জানান তিনি। একটি জাতীয় দৈনিকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে ফেসবুকে কটূক্তি করেন মনিরুজ্জামান। সুফলভোগীদের পরিবর্তে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের বেশিরভাগ পুকুরই প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের দখলে। স্থানীয়দের অভিযোগ, এসব পুকুর সাবলিজ দিয়ে মোটা অঙ্কের টাকা ভাগ বাটোয়ারাও করেন তারা। নীতিমালা অনুযায়ী পুকুরের অধিকার সুফলভোগীদের দেওয়ার কথা থাকলেও বঞ্চিত হচ্ছেন তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
সিরাজগঞ্জ পাবনা নিমগাছি মৎস্য প্রকল্পে রায়গঞ্জের ১০৪, তারাশের ৫১৫, পাবনার চাটমোহরের ১০০ এবং ভাঙ্গুরার পরিত্যক্ত ৬০টি দিঘি সংস্কার করে মাছ চাষের উপযোগী করতে প্রস্তাব গৃহীত হয় ১৯৭৩ সালে। এরপর পাড়ের হতদরিদ্রদের সম্পৃক্ত করে শুরু হয় মাছ চাষ। ১৯৮৬ সালে বছরে একর প্রতি ১০০ টাকা হারে খাজনা দিয়ে ২৫ বছরের জন্য ইজারা নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন। মাছ চাষে আয়ের ৫০% অর্থ ও খাবার মাছ পেতেন এলাকার ৪,৫০০ সুফলভোগী পরিবার। ২০১১ সালে ইজারা চুক্তির মেয়াদ শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানকে পুনঃ ইজারা না দেয়ায় কপাল পড়ে রায়গঞ্জের ভূমিহীন আদিবাসী সন্ধ্যারানী সিংয়ের। এখন মনে করেন যে এখন সে পুকুরে দেয় না, এখন বড় লোকরা সে পুকুর সব নিয়ে দিতেছে। আমরা যে গরিব মানুষ চাষ করবো আর খামো, সে পুকুরেই বড় মাছ নিয়ে দেয়। ২০১২ সালে সরকার বছরে ১,৪৯২ টাকা বিঘা প্রতি মূল্যে দিঘিগুলো পাড়ের হতদরিদ্র বাসিন্দাদের ইজারা দেয়। কয়েক বছর ঠিকঠাক চললেও দলীয় প্রভাব খাটিয়ে কৌশলে তা দখলে নেয় সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজের চেলারা। সন্ধ্যারানীর মতো কপাল পড়ে হাজারো পরিবারের। নেতারা প্রভাব খাটায়া আমাদেরকে না দিয়ে তারা জবরদখল করে খাইতে যাচ্ছে। এগুলো সব বাইরের ফাঁকের লোকজন খায়, আগে নেতা গরিব যারা আছে তারা খায়। বড় বড় মাছ তোলে, আমার গরিব মানুষ কিনে খাইবে না। আমার আত্মা কি কানা দেখা পাহা বলে আত্মা বলে খাইলে মানে কিছু কোবের গেলি পারেই মনে করেন যে বাড়ির থাকাই জুলুম হয়। এই পুকুরগুলো তারা জোরপূর্বক ভোগ দখল করে খেত। এই এমপি আব্দুল আজিজ ওনার দলীয় ক্যাডার এবং লোকজন দিয়া এখন পর্যন্ত এই পুকুরগুলা খাওয়ায়। এতে প্রকল্প কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে দাবি সুবিধা বঞ্চিতদের। তবে প্রকল্প কর্মকর্তারা বলছেন, চেষ্টা থাকলেও রাজনৈতিক প্রভাবে নীতিমালা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখানে সীমাবদ্ধতা আছে, কিন্তু এই জিনিসগুলোকে মিটিগেশন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি, যাতে প্রকৃত যারা হকদার তারাই যাতে এটা বুঝতে পারে। গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশনের দায়িত্বকালে কোনো রাজনৈতিক নেতারা অবৈধ সুবিধা পেতেন না। তাই আবারও প্রতিষ্ঠানটিকে ইজারা দেওয়ার দাবি সুবিধা বঞ্চিতদের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেরপুর ও ময়মনসিংহের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এই দুই জেলায় এখনও অনেক মানুষ পানিবন্দী। জেলায় এ পর্যন্ত মারা গেছে ৯ জন। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে ১২৩টি গ্রামের নিম্নাঞ্চল। জেলায় শতাধিক প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়ছে নেত্রকোনার নদ নদীর পানি। কলমাকান্দা উবদাখালী নদীর পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। নতুন নতুন এলাকায় ঢুকছে পানি, ভেসে যাচ্ছে পুকুরের মাছ, তলিয়ে গেছে ফসলি জমি। কয়েক ঘন্টার ব্যবধানে অনেক জমি তলিয়ে গেছে, বেড়িবাড্ডা ভেঙে গেছে, অনেক পিশারি তল হয়ে গেছে। আমার একটা পিশারি ছিল, পিশারির উপরে আমার অনেক টাকার মাছ নষ্ট হয়ে গেছে। সব জমি তল হয়ে গেছে, বাড়ি ঘরে পানি। আমরা অনেক তার কোনো ব্যবস্থা নাই, আমরা অনেক কি করবাম এটাই বুঝতেছি না। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় দুর্গাপুরে ৬২টি, কলমাকান্দায় ৯৩টি, পূর্বধলা ১১টি ও নেত্রকোনা সদরে ২০টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরছে। তবে হালুয়াঘাট সদর, কৈচাপুর ও নডাইল ইউনিয়নে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুপেয় পানি সংকটে বন্যা কবলিত এলাকার মানুষ। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলের কোথাও অবনতি, আবার কোনো কোনো স্থানে অপরিবর্তিত রয়েছে। এখনও পানিবন্দী প্রায় ২০,০০০ মানুষ। ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা ২৫-৩০ বছর ধরে বন্যা দেখি নাই, হঠাৎ করে বন্যা বাড়ি ঘরে পানি, পুরো বছর নিয়ে আমরা আসতে করছি। রাজবাড়ীতে গত কয়েকদিনের ভারী বর্ষণে ভেসে গেছে অনেক মাছের ঘের। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চল সচল রয়েছে, বেশিরভাগ শিল্প কারখানা, উৎপাদন স্বাভাবিক রয়েছে। সার্বিক নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুরে সকাল থেকেই তৈরি পোশাক কারখানায় যোগ দেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, এখন পর্যন্ত সব জায়গায় পরিবেশ স্বাভাবিক ও শান্ত রয়েছে। সেনাবাহিনী ও বিজিবির টহল রয়েছে। আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে স্বাভাবিক উৎপাদন চলছে। 2টি কারখানা ছুটি দেওয়া হয়েছে এবং বন্ধ রয়েছে 8টি কারখানা। শিল্প পুলিশ জানায়, 2-1টি কারখানায় কর্মবিরতি থাকলেও সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা
রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সহ গুরুত্বপূর্ণ পদ থেকে বিসিএস কর্মকর্তাদের অপসারণের দাবিতে আবারও কর্মবিরতি পালন করেছে নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদ। সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরীর বিভিন্ন হাসপাতালে এ কর্মসূচি পালন করা হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগ সহ ওয়ার্ড ও ইউনিটগুলো এর আওতামুক্ত রাখা হয়। গাইবান্ধায় জেনারেল হাসপাতাল ও জয়পুরহাট জেলা হাসপাতালের সামনে সকাল থেকে 4 ঘণ্টা কর্মবিরতি পালন করে তারা। এ সময় গাইবান্ধায় হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবা বন্ধ থাকে। গত 1 অক্টোবর দাবি মানার আশ্বাস দেয় আন্দোলন সাময়িক স্থগিত করা হয়। তবে এবার দাবি পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবে না বলে জানিয়েছে আন্দোলনকারীরা। নড়াইলে দুর্গাপূজার মণ্ডপ আর মসজিদের অবস্থান বেশ কাছাকাছি। বহু বছরের ঐতিহ্য অনুযায়ী পূজা ও ঈদের আনুষ্ঠানিকতা পালিত হয় উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে। এই সম্প্রীতির বন্ধন নড়াইলবাসীর অর্জন ও গর্ব। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। নড়াইলে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবছর নড়াইলে 523টি মণ্ডপে দুর্গাপূজা হবে। জেলায় অন্তত 10টি জায়গায় মসজিদের গা ঘেঁষে রয়েছে মন্দির। স্থানীয়রা জানান, মসজিদ মন্দির পাশাপাশি হওয়ায় তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। যে যার মতো নির্বিঘ্নে পালন করেন সব উৎসব। আমরা বিগত বছরগুলোতে খুব সুন্দরভাবেই দুর্গাপূজা উৎসব পালন করে আসছি। আগেও আমরা যেরকম কাটাইছি এখনো কাটাতে চাই, আগামীতেও যেন এরকম ভালো থাকে। আমরা এরই মধ্যে দুর্গাপূজা উৎসব মুখর করতে সর্বধর্মীয় সম্প্রীতি সভা করেছেন প্রশাসন, রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। আমরা সবসময় হিন্দু, মুসলমান, অন্যান্য ধর্মের যার যার ধর্মীয় উৎসবকে উপভোগ করি আমরা এবং সেটা উদযাপনও করি। এরকম আমাদের নড়াইলে অনেক জায়গায় আছে, কিন্তু কোনো সমস্যা আমরা কানেও আসেনি, আমরা শোনেও নি। মসজিদ এবং মন্দির মাত্র 20-25 গজ দূরত্ব। এখানে নামাজের সময় নামাজ হয়, গান বন্ধ থাকে এবং পূজার সময় মুসল্লিরাও তাদেরকে সহযোগিতা করে। উৎসব সুষ্ঠু ও সুন্দর করতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সমস্ত পূজা মণ্ডপে আমরা নিরাপত্তা যাতে জোরদার থাকে সে বিষয়ে তৎপর আছি। আর আশা করতেছি যে অন্যবারের চেয়ে এবার এই পূজার উৎসবটা আরো সুন্দরভাবে প্রতিপালন হবে। উৎসবকে ঘিরে নতুন পোশাক কিনছেন ছোট বড় সবাই। তারা জানান, গুজব ও অপপ্রচার রোধ করে দুর্গাপূজা উৎসব মুখর করতে সনাতন ধর্মের পাশাপাশি সচেতন নড়াইলের সব ধর্মের মানুষ। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারের পূজা ভালোভাবে হবে, কোনো অসুবিধা হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় বাজার সিন্ডিকেটের বিষয়ে উপদেষ্টা বলেন, খুব শিগগিরই বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে। কোনো সিন্ডিকেট থাকলে বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দেবে। তিনি আরও জানান, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের জন্য বীজ, চারা এবং নগদ অর্থ পাঠানো হয়েছে। পরে কৃষি গবেষণা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা। দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে, আনসার থাকে এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে। তারপরে আমরা বিভিন্ন ইসের কী বলে গ্রাম পুলিশ থাকে। তারপরে আবার ওই কমিটিও করে দেওয়া হয়, তারা আবার কিন্তু ওই স্বেচ্ছাসেবক দেয়। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত সবাইকে সতর্ক অবস্থানে থেকে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন খুলনা নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। দুপুরে বরগুনা সার্বজনীন আখড়া মন্দির ও পরে আমতলী কেন্দ্রীয় দুর্গাপূজা মন্দির পরিদর্শন করে এ কথা বলেন তিনি। দুর্গাপূজা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে সবার সহযোগিতাও চান তিনি।
দুর্গাপূজা উপলক্ষে কাল থেকে স্থলবন্দর দিয়ে ভারতের সাথে 3 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি, তবে খোলা থাকবে ইমিগ্রেশন। সকালে এ তথ্য জানায় স্থলবন্দর কর্তৃপক্ষ। ভারত থেকে এ ধরনের একটি চিঠি বন্দরে দেয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয় 9 থেকে 14 অক্টোবর পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল। এ সময় নেপাল ও ভুটানের সাথেও সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ থাকবে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহ-সভাপতি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অমিত সাহাকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায় গোপন সংবাদে ময়মনসিংহের সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া সিলেটের বন্দর বাজার থেকে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মীর আবদুল্লাহকেও গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে। নরসিংদীর রায়পুরায় কলেজ ছাত্র জুনায়েদ আল হাবিবের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জেলার মরজাল বাজার বাসস্ট্যান্ড এলাকায় সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। প্রশাসনকে 24 ঘন্টার সময় দিয়ে দুপুরে অবরোধ তুলে নেওয়া হয়। জুনায়েদের পরিবার জানায় 28 সেপ্টেম্বর জুনায়েদকে ছুরিকাঘাত করে সাবেক ছাত্রলীগ নেতা স্বাধীন ও পিয়ালের নেতৃত্বে কয়েকজন। ঘটনার 9 দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জুনায়েদ। চুয়াডাঙ্গায় 724 লিটার রেকটিফাইড স্পিরিট সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোরে দর্শনার আনোয়ারপুর হঠাৎ পাড়া থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এলাকার এক বাসায় অভিযান চালিয়ে 724 লিটার রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান বাদী হয়ে মামলা করেন। একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে 30 থেকে 50 টাকা। দাম কমায় খুশি বন্দরে কাঁচামরিচ কিনতে আসা পাইকাররা। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাঁচামরিচের উৎপাদন ও সরবরাহ কমে যায়। এতে বৃদ্ধি পেতে থাকে কাঁচামরিচের দাম। দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল থেকে টানা 6 দিন বন্দর দিয়ে আমদানি বন্ধ থাকবে। সে কারণে বন্ধের আগেই কাঁচামরিচের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। এতে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। শেষ করছি 21-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা, 11টি বেড়ে বাঘ এখন 125। আওয়ামী নেতাদের দখলে নিমগাছি মৎস্য প্রকল্পের বেশিরভাগ পুকুর, ভাগ বাটোয়ারার অভিযোগ। পূজায় কোনো সমস্যা হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, নড়াইলে সম্প্রীতির বন্ধন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।